আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায়, মানে আপনি তারপরে এটা চান যে সবাই উনাকে ভোট দেয় কেন, সবাই আওয়ামী লীগকে নির্বাচিত করে কেন? 14, 18, এই 24 জন্য আমার সবগুলোতে জনগণ সবাই ভোট যেহেতু দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন ভোট করেছে। দেয় আমি এটা মানি না। মানে ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানবো না, সবাই আওয়ামী লীগকে কেন ভোট দিব, আমি আজকে আর রাতে খাবো না, ব্যাপারটা ওরকম। আচ্ছা, 14, 18, 24 সবখানে আসলে সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ 14 সালে অন্য কোনো দল আসেনি, ফলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এককভাবেই ছিল। 24-এ আসেনি, এককভাবেই ছিল। এখন আমি তো আপনাকে, এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো যে আপনি খেতে আসেন, আমার বাড়ির ইনভাইটেশন। এটা তো একটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের সংবিধানে যা আছে ওই অনুযায়ী ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে ভোট হয়েছে, ভোটের রেজাল্ট যা হয়েছে তা। আর 18-র ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে, সিম্পল, মানে খুবই সিম্পল। আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন, সাধারণভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসেবে দেখছে? মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে এই নির্বাচনগুলোতে? আমি ইলেকশনের আগে, ইলেকশনের পরে বিভিন্ন আম, আমি আমি জানি না আপনি জানেন কিনা, এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি। আমার কাছে প্রায় 1200 ইন্টারভিউ আছে, 1200 এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে। চাইলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য। মানে এই 1200-র ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায়, তারা এই সিস্টেম সাপোর্ট করে, তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে। এবং আমার কাছে যে ভাইবটা আছে, হ্যাঁ বিরুদ্ধ মতামত আছে, অনেকে বলছে যে না এককভাবে ভোট হচ্ছে, সরকার ভোট করতে দিচ্ছে না, এরকম বলেছে। ট্রু, আপনি আজকে যেটা বলেছেন, কিন্তু আবার এটাও বলছে যে না ভোট হচ্ছে। এখন যেহেতু দুই রকমের মতামত আছে, তাহলে আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি আপনার কথাটা বলতে পারেন, আমি আমার কনভিনিয়েন্ট অনুযায়ী বলতে পারি যে হ্যাঁ আমার জনগণ তো চাচ্ছে। ফলে এটা নিরূপণ করবে কে? লেটস টক। প্রধানমন্ত্রী তো জাতীয় সরকারের ডাক দিয়েছিল 2015 সালে, 14 সালে ইলেকশনের আগে, আপনি জানেন। আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি, আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আপনাদের দল বিভিন্ন দল থেকে করি, আপনার মনে আছে নিশ্চয়ই। এইটার পরেও তিনি শোনেন নাই। এখন ওই সরকারের ডাকি তো দিচ্ছে, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে। 2015 সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল, সেটা তিনি শোনেন নাই। 2018 সালেও বলেছিল, শোনেন নাই। যদিও তারা ইলেকশনে এসেছিল, কিন্তু জাতীয় সরকারের ডাক দেওয়ার পরে যদি একটা দল না শোনে, মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন? জি, আপনি মাননীয় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন, সেখানে লগি বৈঠার আন্দোলন হয়েছে, ওইটাও একটা সংঘাতপূর্ণ বা প্রাণঘাতী আন্দোলন ছিল। সেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন তিনি। তারপর যখন অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেন, তিনি ক্ষমতায় থাকলেন, তখন আর তিনি মানছেন না। মানে অন্য দলগুলোতে একই অবস্থানে, তারা তো আস্থা কেন রাখবেন? মানে আওয়ামী লীগ যদি বিএনপির উপর আস্থা না রাখতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে? এবং রাখতেও আচ্ছা, পারেনি। প্রথমে প্রথমে আপনাকে আমি এটা বলি যে লগি বৈঠার যে আন্দোলন বলছেন, লগি বৈঠার আন্দোলন হয়নি। বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সিম্বল নৌকা, সেই নৌকার বিভিন্ন পার্টস নিয়ে সমর্থকরা এসেছে। যখনই আপনি বলছেন লগি বৈঠার আন্দোলন, তখন মনে হচ্ছে একটা অস্ত্র নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা ওরকম না। বাংলাদেশ আওয়ামী লীগের যে নৌকা, সেই নৌকার যে কেউ যদি এখন পাল নিয়ে আসে, আপনি বলবেন পালের আন্দোলন ছিল? আপনি কি বলবেন যে ছইয়ের আন্দোলন ছিল, নৌকার যে ছই আছে? মানে যা নিয়ে ফলে আসছে তাই বলছি, লগি বৈঠা নিয়ে আসছে, না লগি বৈঠা মানে না না না, পাল অনেকে যদি নিয়ে নৌকা আসতো নিয়ে হয়তো আসছে, বলতাম পালের অনেকে আন্দোলন। না না অনেকে অনেকে নৌকা হাতে করে নিয়ে আসছে। আপনি কি বলেছেন একবারও যে নৌকার আন্দোলন হয়েছে? না। আপনি যখন এই কথাটা বলছেন, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেই কারণে আমি রিটালিয়েশন করছি যে লগি বৈঠা মানে অস্ত্র নিয়ে আসছে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের যেটাকে করছে, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার, খুবই শান্তিপূর্ণভাবে 2001 সালে। এরপরে তো গ্রেনেড হামলা হলো, এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে তাদের পছন্দের, আপনারা জানেন যে যিনি অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অবসরে গেছেন, তিনি হবেন পরবর্তী আপনার প্রধান উপদেষ্টা, যিনি লাস্ট অবসরে গেছেন। ওই এম কে হাসান, কে এম হাসান, যাতে সাহেব যাতে শেষ বিচারপতি থাকতে পারেন, সেটার জন্য মানে ব্যাপারটা কি যে অ্যাপিলেট ডিভিশনে আরো বিচারপতি ছিলেন যারা অবসর দিতেন, অবসর নিলে তারাই হতেন প্রধান উপদেষ্টা। যাতে তারা অবসর নিতে না পারেন, এই কারণে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন। তো বয়স 2 বছর বাড়িয়ে দেওয়ার ফলে তারা আর অবসর নিতে পারছেন না,
তাহলে যুক্তি মতে লাস্ট অবসর প্রাপ্ত থাকেন এম এ হাসান, তো তাকে দিয়ে তারা ইলেকশন করবে। এই যে মাথার মধ্যে এত শিয়ালের টাইপ বুদ্ধি, ওই তো এত ওই 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 ক্রূর বুদ্ধি। ওই তো নিজুম মজুমদার, আপনি বলছিলেন না সাংবিধানিক ভাবে হয়েছে, আইনি ভাবে হয়েছে, আইনি ভাবে ঠিক রাখার জন্য তারা এরকম শিয়ালের বুদ্ধি কোনটা apply আইনি ভাবে করছে। হয়েছে, মানে কোনটা আইনি মানে ভাবে আপনি হয়েছে? একটু আগে বলছিলেন না যে সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান অনুযায়ী এসব কিছু টেকে না, যা চলছে সেটি জোর জবরদস্তি। সাংবিধানিক ভাবে শুধু হ্যাঁ, না, লিগালি, হ্যাঁ, একেবারে একদম লিগালি। legally। ওইটা ওইটার হ্যাঁ। মানে সেই লিগালিটি রাখবার জন্যই তখন আপনি যেটি বলছেন শিয়ালের বুদ্ধি, এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার। ওটা কোনো লিগালিটি ছিল না তো, ওটা শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনের ক্ষেত্রে করেছে, যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের। ওই জায়গাতে তারা কোনো হাত দিতে পারবে না তো, এটা তো অবৈধভাবে হয়েছে। পরবর্তী সময়ে এটা যে একটা অবৈধ কাজ হয়েছে, এটা আবার সাংবিধানিক ভাবে আবার আদালতই বলেছে। ফলে আপনি যে কথাটা বলেছেন তারা আইনতভাবে করেছে, এইটাও প্রমাণিত হয়েছে এটা আইনতভাবে করেনি। আদালতে এই কারণে আমি যখন বলছি যে এটা আইনভাবে সরকার হয়নি। থাকেন, খুবই দুঃখের বিষয় হচ্ছে তখন সেই রকম ভাবে কথা বলেন। এখনকার আদালতের দিকে তাকান, আগের শেখ হাসিনার আদালতের দিকে তাকান, তখন আগের আদালতকে অবৈধ বলা হয়েছে বা আগের আদালতের তাকালাম, এখনকার আমি তাকালাম। এবার আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হাফ প্যান্ট পরা দুটো ছেলে এসে বলছে যে প্রধান বিচারপতি চেঞ্জ করে দিতে হবে দুপুর 1টার মধ্যে? হয়েছে? শেখ হাসিনা করেছে এটা? আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে? না না, এরকমটা তো হয় আপনাকে নাই। আবার বলছে, আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাক টিপ দিলে দুধ বের হবে? এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। এই ধরনের একটা অবস্থার সাথে আপনি, এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না, মানে বিএনপির আমল নিয়ে হাজার সমালোচনা করা যায়, তাও তো এমন ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে। মানে আমি যদি যুক্তির খাতিরে ধরি, ফলে আপনি এইটার সাথে ওইটার কম্পেয়ার করতেই পারবেন না। আচ্ছা, করলাম না, মানে এই নাক টিপলে দুধ বের হবে এই রকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে। নেতারা কিভাবে নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়ছেন, এবং কিছুটা ঘটনা আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন, এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন, হচ্ছে তো নিঝুম মজুমদার। আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয় আপনি কি করবেন? আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি শারমিন আপা পালিয়ে গেল, ব্যাপারটা কি খুবই শোভন দেখা যাবে? আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ডভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে পালানোটা অন্য জিনিস। পালানোটা এটা বলে না। নাম্বার ওয়ান, পালানো কি জিনিস? পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি অপরাধ করেছেন। আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতে কেবল মামলা হয়েছে। যদি এই সরকারের আমল থাকে তাহলে প্রমাণ হয়েছে। আপনি দিয়ে দিলেন, তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি। তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না। মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয়, আপনি বা কিভাবে বলছেন এটি জঙ্গি হামলা? না মানে এটা আপনি আদালতের উপরে, যে সাথে আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকেই আপনি তাকিয়ে থাকবেন। আপনি তো আর সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না, এটা ডাল রান্না করা না, এটা ভাত রান্না করা না যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন, বললেন আচ্ছা হয়েছে, তো সমস্যা কি? ওটা এমন না। যেই জিনিস, এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন। মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড, এই জিনিসগুলো সামনে আসবে। আমরা শব্দ চয়নটা এমন ভাবে করবো যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায়। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আইনি ভাবে আমি খুবই মাথা ঠান্ডা করে কথা বলছি। এই কারণে বলছি যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন। আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। আইনের ওই যে সেখানেই আবারও সেই ডি ফ্যাক্টো প্রসঙ্গটাতে চলে আসে যে আইনি ভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে, যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকম ভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরে সরকার আবার অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করবে। যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে, তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায়। এটা এইবার ইন্টারপ্রেটেড হবে সরকার অনুযায়ী। এটা একটু বলবেন যে আসলে কোনো উপায়
ছিল কিনা, মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা জনগণের যদি অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল? মানে জনগণ যদি রাষ্ট্র ক্ষমতাকে অন্য কাউকে বসাতে চায়, ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মতের অমিলটা হচ্ছে, আপনি ধরে নিয়েছেন যে জনগণ অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়। না না, সেটা ধরে নেই নাই, যদি চায়, আমি বলছি যে যদি চায় বা যদি জনগণ চাইতো 14, 18, 24, 14তে তো কোনো অপশনই ছিল না, 18তে কি হলো সেটি 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 নিয়ে অনেক আলোচনা আছে, দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে, এমনকি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে। 24-এও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন, মানে মানুষের হাতে অপশন কি ছিল? মানুষ চাইলে পারতো কি, কিভাবে পারতো ক্ষমতার পরিবর্তন করতে? খুবই খুবই সোজা, আপনি ইলেকশনে আসেন, বিএনপি ইলেকশনে করবে, যে পদ্ধতিটা আছে অর্থাৎ যেই সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার রোডম্যাপ দিয়েছে যে ওনারা করবেন, এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি শারমিন আপা, যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসতো এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসব, একটা জাতীয় সরকার গঠন করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি, খুবই 18 দায়িত্ব সালে নিয়ে গেলেন তো, সমাধান ছিল। আলোচনা করলেন তো 18 সালে। 18তে আপনি যদি জাম করতে চান তাহলে আমার এই কথা শেষ করতে পারবো না, আপনি একটু মনে রাখবেন যাতে আমি এসকেপ না করতে পারি, আমি 18তে আসবো। 2024 সালে এটার সমাধান ছিল যে আসতো, আসার পরে আপনারা দেখতেন ইলেকশনটা কেমন হয়, নির্বাচন কমিশন ছিল, এরপর আপনারা দেখতেন। 2018 সালের ইলেকশন হয়েছে, অনেকে বলছে রাতে ইলেকশন হয়েছে, আপনি দেখেছেন রাতে ইলেকশন হয়েছে? আপনাদের তো একজন সাংবাদিক বলেছেন নবনীতা চৌধুরী, আমার মনে আছে, তিনি কোথাও দেখেননি, আমিও দেখিনি। আমি আমি সে সময় ঢাকাতে ছিলাম, অ্যাটলিস্ট আমার এলাকাতে আমি 8টা কেন্দ্রে গেছি, কখনো হয়তো দেখিনি রাতে তো হয়েছে বলেই দেখেননি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জি, মানে হয়তো রাতে হয়ে গেছে বলেই দেখেননি। তাহলে তো আপনার এরকম ইলেকশন হলে যে কেউ বলতে পারে যেটা রাতে হয়ে গেছে, দুপুরে হয়ে গেছে, দাবি তো সবাই করতে পারে যে কেউ, যেমন ট্রাম্পের ইলেকশনে গতবার 2020-এ দাবি করেছিল সুষ্ঠু হয়নি, সুষ্ঠু অসুষ্ঠু যে কেউ দাবি করতে পারে আপা, কিন্তু দাবি করলেই তো সেটা সত্যি হয়ে যায় না। মানে সুতরাং সুযোগ ছিল, আপনি ইলেকশনে আসেন, আসার পরে আপনি জিতলে মানুষ আপনাকে ভোট দেবে, শেষ, সিম্পল। এই যে আপনি বলছেন উপায়ের কথা, এটি তো উপায়। এই যে 18 কথা মনে করতে বলছিলেন, 18তে যা দেখলাম, যে 18তে যা হয়েছে, বিএনপি তো এসেছিল তখন, মানে সেই নির্বাচনে কি হলো? 7টি মাত্র আসন পেল, এটা কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়? কেন? এর আগে তো আওয়ামী লীগ মাত্র 30টা আসন পেয়েছে, এটা বিশ্বাসযোগ্য ছিল? 41% ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ 30টা আসন পায়, এটা বিশ্বাসযোগ্য ছিল? 30টা আসন আর 7টা 2001 আসন। সালে আওয়ামী লীগ 41% ভোট পেয়েছে, বিএনপি ভোট পেয়েছে 42। আমি আমার ডাটাতে এদিক সেদিক ভুল হতে পারে, কিন্তু মানে খুবই কাছাকাছি, ইজ এ ফ্র্যাকশন। আপনার কি মনে হয় যে 1,23,00,000 ভোটার ছিল, এটা আপনার কাছে সত্যি মনে হয় যে এটা সত্যি হয়েছে, ঠিক ইলেকশন হয়েছে? না না, আমাদের দেশের সবগুলো নির্বাচন নিয়ে অভিযোগ আছে, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, কারচুপিবিহীন কোনো নির্বাচন আমাদের দেশে হয় নাই। অতএব কোনো সেই কারচুপির শিকার হয়েছে আওয়ামী লীগ, কখনো বিএনপি। কিন্তু 18তে যেটা হলো, মাত্র 7টা আসন পেল বিএনপি। এটি কি করে, মানে এটি আসলে কি করে হয়? এবং তখন যেটি নির্বাচন কমিশন আসন পেল বিএনপি, এটা কি করে হয়? মাত্র 30টা আসন পেয়েছে আওয়ামী লীগ, 30টা আসন। এটা হ্যাঁ, আওয়ামী লীগ, এটা কি করে হয়? হ্যাঁ, সেটি বলতেই পারেন কি করে হয়, সেখানে কারচুপির বিষয় ছিল, আপনিও বলতেই পারেন। হ্যাঁ, মানে সেটি হতেই পারে, কারচুপি ছিল। এই কারচুপি যেটি আসলে মাত্র 7টা আসন পেয়েছে বিএনপির মতো একটা দল, এবং সে তখন আসলে অনেক কিছুই আপনি বলছেন প্রমাণ, অনেক কিছুই অনেকে বলতে পারে প্রমাণ কোথায়। কিছু বিষয় তো অন্তত, সব কিছু যদি নাও আসে, কিছু বিষয় তো প্রমাণ হলোই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই প্রকাশিত ফলাফল, সেখানে কয়েকটি ক্ষেত্রে তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। 197টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, হাজারো কেন্দ্রে 95 থেকে 99% ভোট পড়েছে। বহু কেন্দ্রে বিএনপির প্রার্থী একটাও ভোট পায় নাই, এরকম ঘটনা একদম নির্বাচন কমিশন বলছে। এবং নির্বাচন কমিশনার তখন বলেছেন যে এটি অস্বাভাবিক ঘটনা, কোনো ব্যবস্থা তো কেউ নেয় নাই। বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে আপনি যে কথাটা বলছেন এটা আমিও শুনেছি। বাংলাদেশের ইলেকশনে এটা আমাকে স্বীকার করতে হবে যে আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন, বাংলাদেশ এরকম লাখ লাখ কেন্দ্রের ক্ষেত্রে চিন্তা করেন, অনেক কেন্দ্রে অনেক গোলযোগ হয়েছে,
অনেক কেন্দ্রে এরকম অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটেছে। আমি একদম আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু আপনি বিচ্ছিন্ন কিছু কেন্দ্রের ঘটনা দিয়ে পুরো ইলেকশন কি বিবেচনা করবেন, এটা আমার কাছে মনে হয় একটু ডিসপ্রপোর্শনেট আমার কাছে মনে হচ্ছে। কনসিডারিং আই এম কনফেসিং দিস হয়েছে, শুনেছি, যদিও আমি দেখিনি, আমি যেভাবে প্রমাণটা চাই, বাট আমি আপনি অনেক সময় নির্বাচন তর্কের ক্ষেত্রে কমিশনের আমি ধরে ওয়েবসাইটে নিচ্ছি। গেলে দেখতে পেতেন। না না, আমি কিন্তু আপনার হ্যাঁ। এই তথ্যটা আমি জানি, এরকম হয়েছে, আলাপ হয়েছে, সেই সব জায়গাগুলোতে তদন্ত কমিটি হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে আলাপ হয়েছে। আমি স্বীকার করি এগুলো সেটব্যাকস। একটা সরকারের সবকিছু ভালো থাকবে, নির্বাচন কমিশনের সবকিছু ভালো থাকবে তা তো না, কিন্তু এই কয়েকটা ঘটনা দিয়ে আপনি পুরো একটা দেশের নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারেন না আসলে, মানে ডিসপ্রপোর্শনেট প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা প্রশ্ন করব, বিদ্ধ করব, প্রশ্নের পর প্রশ্ন করব, সমালোচনা করব, একদম ভ্যালিড, কিন্তু আমার দ্বিমত আছে। আমি অন্তত পক্ষে এটা নিতে রাজি না যে এইটার ফলে পুরো ইলেকশন খারিজ হয়ে গেছে। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। তো তাহলে মানে কেন আপনারা আসলে কি মনে করেন, কেন বিএনপি নির্বাচনে যেত না, মানে যাচ্ছিল না? বিএনপির যদি স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করতে পারে বা আস্থা রাখার মতো অবস্থা থাকে, তাহলে বিএনপি বা অন্যান্য এতগুলো রাজনৈতিক দল কেন গেল না নির্বাচনে? বিএনপি কেন গেল না, এইটা আসলে একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে বিএনপি, সত্যি কথা। আমি যা তারা তো বলতে পারবো স্পষ্ট সেটা হচ্ছে করে আমার যে এই অনুমান। নির্বাচনকে তারা মানে না, যেভাবে কারচুপি হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে থাকে। হ্যাঁ, মানে উনারা তো এটা মনে করবেন, উনারা মনে করেন যে যেহেতু দলীয় সরকারের অধীনে ইলেকশন হয়েছে, এখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, এখানে সরকার তার পক্ষেই ফলাফল আনার চেষ্টা করবে, এই ধরনের একটা ভাবনা তো থাকবেই। কিন্তু দেখেন আপা, ব্রিটেনে, মানে আমি মূলত যেই দেশে থাকি, ইংল্যান্ড